সবাইকে আমাকে দেখতে পাচ্ছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? আহ, জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ভাইয়া ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে অনুরোধ করব, আপনারা ভিডিও মোডটা সবাই অন করেন। লাইভ ক্লাসে সবাই ভিডিও অন করবেন, কারণ ভিডিওতে না দেখা গেলে ক্লাস করে আসলে মজাটা হবে না। সবাই ভিডিও মোড অন করেন এবং সাউন্ডটা সবাই অফ রাখবেন। যে কথা বলবেন যখন কেবলমাত্র সেই মুহূর্তে সাউন্ডটা হচ্ছে আপনারা ইয়ে করবেন, চালু করবেন। এই ইয়েটা তো দেখা, হেডফোনটা দেখো। আমি কেবলমাত্র সানজিদা আপুকে দেখতে পাচ্ছি, বাকি কাউকে কিন্তু দেখতে পাচ্ছি না। আপনারা ভিডিওটা অন করেন সবাই এবং আমরা ক্লাস শুরু করে দেব। হ্যাঁ, এখানে যেহেতু এই অ্যাপের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে 45 মিনিটের বেশি এটা রান করে না। 45 মিনিট পরে অটো অফ হয়ে যায়। এজন্য আমরা আমাদের ক্লাসটা 45 মিনিটের মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব। এবং আজকে যেহেতু প্রথম ক্লাস, এখানে আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের কারো মনে কোনো ধরনের প্রশ্ন থাকলে সেই বিষয়গুলো আছে জেনে নেবেন। একদম। হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন আপু? এ, ফাতেমা আপু, আপনি কি হচ্ছে ভিডিওটা অন করেন, তারপরে মাহমুদ ভাইয়া ভিডিও অন করেন। আর আরেকজন কানেক্ট হয়েছে, ওনাকে তো আমি ইয়ে করতে পারছি না। হ্যাঁ, প্রথমে সানজিদা আপুর কাছ থেকে আমি শুরু করি। আপনার লিখিত পরীক্ষার যে অভিজ্ঞতাটা আগে ফার্স্টে আমরা জানি যে কার কেমন হয়েছে লিখিত পরীক্ষাটা। তারপর আমরা ভাইবার যে ক্লাসগুলো কিভাবে করব, বা আমাদের যে ক্লাস পরিকল্পনাটা আছে কতটুকু আমরা কমপ্লিট করব, বা কি কি পড়া লাগবে, এই বিষয় নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করবো। সংক্ষেপে একটু বলেন যে লিখিত পরীক্ষাটা কেমন হয়েছে। আসসালামু আলাইকুম। লিখিত পরীক্ষা আশানুরূপ ভালো হয়েছে, তবে ভালো হইতো না। আমি আসলে পড়াশোনা কিছুই গোছাইতে পারছিলাম না। তখন মানে লাস্ট মোমেন্টে যখন আপনার কোচিং এ আমি ভর্তি হয়েছি, তখন মনে হয়েছে যে মানে সিলেবাসটা অনেক ছোট। এর আগে আমি শুধু মানে বিশাল সাগরে হাবুডুবু খাইতেছিলাম, মানে মাথা টাথা খুব নষ্ট। যা দেখি বোর্ড কোশ্চেন সবই মনে হইতেছিল কমন। কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই বুঝতে পারতেছিলাম না। তারপরে এট লাস্ট আমি ইউটিউবে আপনার একটা ভিডিও দেখি। ওইটাতে আপনার একটা ভিডিও আছে যেটাতে কিনা 17তম মানে লিখিত যে পরীক্ষাটা, ওইটার সাজেশনটা আপনি লাস্ট মোমেন্টে যেটা দিছিলেন। জি জি। তো পরে আমি কি করি, আহ, মানে 17তমের যে লিখিত প্রশ্নটা ওইটা খুলি আর আপনার সাজেশনটা দেখি। পরে আমি মিলাই, মিলানোর পরে দেখি যে মানে মানে ম্যাক্সিমাম কমন পড়ছে আপনার সাজেশন থেকে। তারপরে আমার একটা কনফিডেন্স তৈরি হয় যে মানে ভিতর থেকে একটা কনফিডেন্স তৈরি হয় যে না, ওনার কাছে আমি গেলে মানে ওনার সাজেশন ফলো করলে আমার শর্ট টাইমে একটা ভালো প্রিপারেশন হবে। তারপরে আমি মানে আপনাকে নক দিই। তো যাই হোক, আমি 1 মাসের প্রিপারেশনটা নিছি। তাও আলহামদুলিল্লাহ খুব ভালো প্রিপারেশন নিছি, যেহেতু শর্ট সাজেশন ছিল তার কারণে বারবার রিভাইজ করার সুযোগ পাইছি। তো পরীক্ষার প্রশ্ন যখন হাতে পাইছি তখন তো মানে মনে হয়েছে যে ঘরে বসে পরীক্ষা দিতেছি। সবকিছুই পড়া থেকে আসছে। তারপরে মানে কোনো প্যারা নিতে হয় নাই। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে পরীক্ষা। এখন বাকিটা আল্লাহ জানে। হ্যাঁ, সেটাই আর কি। তবে আমার খুব ভালো লাগছে একটা বিষয়, সেটা কি জানেন? সেটা হচ্ছে যে আমি 17তমতে মাত্র অল্প সাজেশন দিয়েছিলাম এবং সেখান থেকে কিন্তু ভালো রকম কমন পড়েছিল। এবং সেই সময় তো আমি আসলে আমার কোর্সটা চলমান ছিল না, বা এমন কোনো প্ল্যানও ছিল না। তো সেই সাজেশন যারা দেখছে তারাই কিন্তু আমাকে রিকোয়েস্ট করছে যে আসলে কোর্স করানোর জন্য। তো যদিও আমার কাছে অনেক তথ্য ছিল, তো সেই অনুপ্রেরণা থেকেই মূলত হচ্ছে 18তম এই যে কোর্সটা চালু করা। এবং আমি 31শে মার্চ
পরীক্ষাটা তো হয় হচ্ছে 12ই জুলাই, আর সম্ভবত 13 জুলাইতে পরীক্ষাটা হয়। তো প্রায় 3.5 মাস আগে আমি আমার কোর্সে ভর্তি শুরু করি। তো 31শে মার্চ টাঙ্গাইলের মিথুন ভাইয়া, সে হচ্ছে প্রথম ভর্তি হয়। এবং তখনই কিন্তু আমি আর যে সাজেশনটা, 18তম নিবন্ধন পরীক্ষার যে সাজেশন, সেই সাজেশনটা শর্ট সাজেশন, অল্প সাজেশন, সেটাই কিন্তু আমার রেডি ছিল। এবং সেটার আলোকেই কিন্তু আমি সবাইকে পড়াইছি। তো পরবর্তীতে ফাইনালের আগে, মানে পরীক্ষার আগে, অনেকেই হয়তো আশা করছে যে নতুন কিছু অ্যাড হবে এর সাথে, বা কিছু বাদ যাবে, এমন কিছু হয়তো তারা ভাবছিল। কিন্তু আমি কোনো রকম কিন্তু কোনো পরিবর্তন করি নাই। এবং আল্লাহর কি একটা রহমত, যে এই সাজেশন থেকেই 100% কমন আসছে। এবং লিটারি টার্ম মাত্র অল্প কয়েকটা পড়াইছি। অনেকেই মানে ভয়ে ছিল আমাকে কিন্তু, মানে গ্রুপে না বললেও পার্সোনালি কিন্তু অনেকেই ফোন দিয়ে বলছে যে স্যার, মাত্র 10টা পড়ে কি এলিটার টার্ম কমন পাওয়া যাবে? আমরা আমাদের আরো কিছু দেন। আমরা মোটামুটি 15টা মতো পড়ি বা 20টা পড়ি। হ্যাঁ, আমরা তো পড়তে পারবো, এগুলো তো ছোট ছোট সহজ আইটেম। কিন্তু আমি তো বরাবরই বলে আসছি যে সমস্যা নাই, এই 10টা দিলাম, 10টার মধ্যে দেখবেন 8টা ইনশাল্লাহ চলে আসবে। তো এরপরে যাই হোক, আরো ওদের রিকোয়েস্টে আমি আর 2টা দিয়েছিলাম। তো আল্লাহর কি রহমত, যে এই 12টার মধ্যেই 8টা কমন চলে আসছে। সবগুলাই কমন আসছে, এটা আসলে মিরাকেল। আমি নিজেও এটা কখনোই কল্পনা করি এই নাই। প্রথম মানে কোশ্চেন পাওয়ার পর, কোশ্চেন হাতে পাওয়ার পর আমার আফসোস হইতেছিল যে আমি এত কেন পড়লাম। মানে আমি তো হ্যাঁ, দেখা গেছে কিছু বাড়ায় পড়ছিলাম লিটারি টার্মস। তো আমার তখন আফসোস হইতেছিল যে বাড়ায় এত পড়ার কোন দরকার ছিল না। আমি ওই 10টাই পড়তাম, একটু রিল্যাক্সে পড়তাম। হ্যাঁ। মানে 5-7টা আমি একটু বাড়ায় পড়ছিলাম আর কি। তবে এবার যাদের পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, টিকার সম্ভাবনা খুব বেশি। কারণ কি, আমি বলি, আমার দৃষ্টিকোণ থেকে বা আমার মতামত থেকে যেটা মনে হয় আর কি, সেটা হচ্ছে এই পরীক্ষার আগ মুহূর্তে, যেমন কোটা আন্দোলনের একটা ঝামেলা ছিল, এতে অনেকেই অ্যাটেন্ড হওয়ার কারণে পরীক্ষার প্রিপারেশন ভালো মতো নিতে পারে নাই। আবার দেখা যাচ্ছে বন্যার কারণে যেসব এলাকায় দেখা যাচ্ছে বন্যার ঝামেলা ছিল, তারাও কিন্তু পরীক্ষা ভালো মতো করে প্রিপারেশন নিতে পারে নাই। আবার পরীক্ষার দিনকেও, মানে প্রায় অনেকেই অনুপস্থিত, 60,000-এর উপরে অনুপস্থিত। স্কুলেও প্রায় 60-62 হাজার মতো, কলেজ পর্যায়ে এমন 60-62 হাজার মতো অনুপস্থিত ছিল। তো সেই সব মিলায়ে যারা পরীক্ষা দিয়েছে মোটামুটি একটু ভালো হয়েছে, টিকার সম্ভাবনাটা খুব বেশি। এই জন্যই আমার মনে হয় যে আসলে ভাইবা করছে, আপনারা যারা ভর্তি হয়েছেন খুব বুদ্ধিমানের একটা কাজ করছেন। কারণ ভাইবা এমন একটা বিষয়, অনেকে মনে করে যে লিখিত পরীক্ষায় রেজাল্ট হলে তারপরে ভাইবার ভর্তি হব। তো ভয়টা কি, এই অল্প সময় পাওয়া যায় রেজাল্টের পরে, সেই সময়ে সম্পূর্ণ সিলেবাসটা গোছানোটা সম্ভব হয় না। আহ, কারণ লিখিত পরীক্ষার প্রস্তুতি আপনারা যখন নিছেন, নেওয়ার পরে এই যে ভাইবার রেজাল্ট আসতে আসতে মিনিমাম 2 মাস 3 মাস মতো গ্যাপ মাঝখানে পড়ে যায়। এতে হয় কি, যেই প্রিপারেশনটা আপনাদের ছিল সেই প্রিপারেশনটা কিন্তু আপনাদের ভুল হয়ে যায়, পড়াগুলো মানে ভুল হয়ে যায়। আহ, তখন এই ভাইবার জন্য যখন প্রস্তুতি নিতে যাবেন, তখন দেখবেন যে পড়াগুলো আবার নতুন মনে হচ্ছে। তো এগুলা আসলে তখন কনফিউশন কাজ করে। আর ভাইবা এমন একটা বিষয়, আপনাকে একটা প্রশ্ন করবে, একটা প্রশ্নের উত্তর দিতে হবে, এখানে কিন্তু কোনো অপশন থাকবে না যে 4টা প্রশ্ন করবে এর ভিতরে আপনি 2টা লিখবেন এমন, কিন্তু বা 2টা বলবেন এমন অপশন থাকবে না। আর যেসব টিচাররা পরীক্ষা, আসলে ভাইবা পরীক্ষাটা নিবে, তারাও কিন্তু আপনাকে মানে খুব ভালো মতো যাচাই করবে। হ্যাঁ, অনেকেই আছে যে সিলেবাসে যেটুকু আছে সেটুকুই শুধু পড়ে যায়, যে না এর ভিতরেই আসবে। তো বিষয়টা এমন না, সিলেবাসের বাইরে থেকেও তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করে, যে তারা দেখে যাচাই করে যে হ্যাঁ, সিলেবাসের বাইরে তার জ্ঞান কতটুকু। অনেকেই আছে যে স্কুল পর্যায়ে প্রিপারেশন নিচ্ছে, ভাইবার পরীক্ষা দিতে গেছে, তাতে শুধুমাত্র গ্রামার করে গেছে, লিটারেচার সে দেখেও নাই কেউ। কিন্তু ভাইবা বোর্ডে এমন একটা জায়গা, সেখানে কে স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে, কে কলেজ থেকে পরীক্ষা দিচ্ছে, এটা ফ্যাক্ট না। স্কুল কলেজ মানে লিটারেচার, তারপরে গ্রামার, সব থেকেই কিন্তু, সবখান থেকেই প্রশ্ন ভাইভাতে কিন্তু করবে। এবং দেখবে যে হ্যাঁ, তার এইসব বিষয়ে সে কতটুকু জানে, এই হচ্ছে বিষয়। আর এনটিআরসিএ এর আগে হচ্ছে ভাইভাতে ফেল করাইতো না, কিন্তু রিসেন্ট যেসব পরীক্ষাগুলো হয়েছে ভাইভাতে কিন্তু ভালো রকম মানে ফেল করে অনেকেই, ভাইভাতে ফেল করে। যার কারণে
এই ভাইবা মানে লিখিত পাশ করার পরেও যখন ভাইভাতে ফেল করবেন, তখন কিন্তু মানে অনেক কষ্ট লাগবে, খারাপ লাগবে। এই জন্য ভালো একটা প্রস্তুতি নিতে হবে। আর একটা বিষয়, যাদের বয়স আছে তারা এই যে ভাইবার পড়াটা যখন আমি পড়াবো, তখন সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু গুছাই নেওয়া হবে, এখানে পড়ানো হবে। তো এতে মানে লাভ ছাড়া লস নাই। এখানে সব দিক দিয়ে লাভ, আপনার পড়াগুলা সবগুলাই আবার কিন্তু মাথায় চলে আসবে, মাথায় থাকবে। এই হচ্ছে বিষয়। আর আমি এখানে আপনাদের যে বিষয়গুলা পড়াবো, সেখানে হচ্ছে আপনার চারটা বিষয় থাকবে। চারটা বিষয় কি কি আমি একটু বলি। সেটা হচ্ছে, এখানে আমি গ্রামার পড়াবো। গ্রামার ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যত গ্রামার আছে, সম্পূর্ণ গ্রামার আমার কাছে। এই যে একটা বই দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখানে এই এই বইতে মানে সবগুলাই আছে, তবে এটা লেখা বাংলা ভার্সনে, আর ইংলিশ ভার্সনে অল্প কিছু প্রশ্ন মানে লেখা ইনকমপ্লিট আছে। তো আসলে আমার লেখা কমপ্লিট হয়ে যেত, দেশের অবস্থা খারাপের কারণে এটা আমি এখনো শেষ করতে পারি নাই। তো কয়েকদিন সময় পেলে আমি এটা কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে আমি আপনাদের প্রশ্নগুলো সব পড়াবো। তাহলে চারটার মধ্যে একটা গ্রামার চলে গেল। আরেকটা বিষয় পড়াবো হচ্ছে, সেটা হচ্ছে লিটারেচার। লিটারেচার থেকে কি ধরনের প্রশ্ন আসবে, সব প্রশ্নগুলাই প্রশ্ন উত্তর এভাবে আপনারা পাবেন। আর আরেকটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক। লিঙ্গুইস্টিকের বেসিক যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো টুকটাক একটু ধারণা আপনাদের দিয়ে যাব, যে যাতে এখান থেকে যদি কোনো ধরনের প্রশ্ন করে, এ থেকে বেসিক লেভেলের প্রশ্ন মোটামুটি করে থাকে, যাতে এই প্রশ্নগুলোর উত্তর আপনারা আহ, পারেন। আর একটা বিষয় যেটা সর্বশেষ, সেটা হচ্ছে এই যে তিনটা আইটেম বললাম, গ্রামার, লিটারেচার আর লিঙ্গুইস্টিক, এই তিনটা আইটেম বাদেও বাকি সাধারণ কিছু বিষয় থাকে, টপিকস থাকে, সেই সব বিষয় থেকেও প্রশ্ন করে। যেমন নিজ জেলা, বা নিজের শিক্ষা প্রতিষ্ঠান, বা আরো অনেক জাতীয় বিষয় থেকেও কিন্তু টুকিটাকি প্রশ্ন করে থাকে দু একটা। তো আমরাও সেসব বিষয় নিয়েও দেখা যাচ্ছে অল্প কিছু প্রশ্ন থাকবে। তাহলে চারটা বিষয় আমরা শিখবো। এবং আমি সপ্তাহে 3 দিন আপনাদের ক্লাস নিব, একদিন পর পর একদিন ক্লাস নিব। তো আজকে ক্লাসটা আসলে সম্পূর্ণ ক্লাসটাই ইংলিশে আমাদের স্পিকিং এ হওয়া উচিত ছিল। তো প্রথম দিন তো অনেকে হয়তো প্র্যাকটিসটা ওইভাবে নাই, বা আমিও সেভাবে করতেছি না। আগামী ক্লাস থেকে আমরা চেষ্টা করব, এখানে আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ আমরা মিনিমাম আমরা 45 মিনিট আমরা এখানে ক্লাস পাবো। তো এই টাইমটুকু আমরা সবাই যত কথা বলবো আমরা ইংলিশে বলার চেষ্টা করব। এখানে হয়তো অনেকের স্পিকিং এ সমস্যা থাকতে পারে। এখানে লজ্জা, ভয়, ভীতি এগুলো করা যাবে না। এটা একটা লার্নিং প্লেস, এখানে শিক্ষার একটা জায়গা। ঠিক আছে? এখানে আপনি জানেন, যে খুব বেশি জানেন বিষয়টা এমন না। কিছু দুর্বলতা আছে যেইগুলা এখান থেকে আপনাকে কারেকশন করতে হবে। এখানে লজ্জা করা যাবে না। এখানে এই বিষয়গুলাই এখানে থেকে শিখতে হবে। স্পিকিং এ যাদের সমস্যা আছে সেগুলো শিখবেন। আমি প্রতিদিন আমি আপনাদের কিছু প্রশ্ন দিয়ে দিব, এটা গ্রুপে কিন্তু দিয়ে দিব, যেগুলোর অ্যান্সার করা আছে সব অ্যান্সার সহ পেয়ে যাবেন। তো এই প্রশ্নগুলা টোটালি আপনারা হচ্ছে মেমোরাইজ করবেন। কারণ ইংলিশ গ্রামার থেকে যখন প্রশ্ন করবে, তখন কিন্তু ডেফিনেশন জিজ্ঞেস করবে, ক্লাসিফিকেশন এগুলা জিজ্ঞেস করবে। তো এই ডেফিনেশন গুলো আমরা আহ, একদম টানা কিন্তু মুখস্থ করব, সেভাবেই কিন্তু এই বইতে কিন্তু লেখা আছে। তো আমি আপনাদের দিয়ে দিব। এবং এই যে পড়াগুলো যখন পড়বেন, ডেফিনেশন বা ক্লাসিফিকেশন যখন পড়বেন, তখন দেখবেন যে ইংলিশের যে মুখের জড়তা, সেই জড়তাটা কেটে যাবে। এবং আমি যখন আপনাকে প্রশ্ন ধরবো, লাইভে যখন বলবেন, মানে লাইভে এসে, তখনও দেখবেন যে স্পিকিংটা অনেকটা আপনার ফ্লুয়েন্ট ফ্লুয়েন্সি আপনার চলে আসছে। হ্যাঁ, জড়তা কিন্তু থাকবে না। এই দিক দিয়ে কিন্তু ডেভেলপ হবে। এখন আমরা রেজাল্টের আগ মুহূর্ত পর্যন্ত আমরা এই বিষয়গুলো আমরা টোটালি আমরা কমপ্লিট করব। এবং আমরা যে এনটিআরসি এর যে সিলেবাসটা, লিটারেচার যে অংশগুলো আছে, এখানে নভেল বলেন, ড্রামা বলেন, বা পোয়েট্রি বলেন, যেগুলো আছে, এইগুলা ছাড়াও আমরা অনার্স এবং মাস্টার্স লাইফে যেগুলা পড়ছি, সেখান থেকেও কিন্তু প্রশ্ন করে থাকে, যেটা এনটিআরসি এর সিলেবাসে নাই। আমরা এনটিআরসি এর যে সিলেবাসটা, সেই সিলেবাসের ভিতরে যেগুলো আছে সেগুলো আগে কমপ্লিট করব। তারপরে বাকি
অনার্স এবং মাস্টার্সে আমরা যেগুলো পড়ছি সেখান থেকেও টুকিটাকি বিষয়গুলা আমরা পড়বো। আমরা কিন্তু আহ, পড়া হয়তো যে কোনো একটা টপিক্সের উপর দিয়ে দিব, আপনারা ওই বিষয়গুলো বাসায় দেখবেন, কিছু প্রশ্ন দিয়ে দিব, সেগুলো একটু দেখবেন। দেখার পরে দেখা যাচ্ছে আমরা এখানে সেই প্রশ্নগুলো আমি ধরবো, এবং মুখস্থ করার দিকে একটু গুরুত্ব দিতে হবে। এখন আমি যেই কথাগুলো বললাম, এখন এটার আলোকে এখন কারোর কোনো মতামত থাকলে পারে আমাকে সেই পরামর্শ দেন, বা কোনো ইয়ে থাকলে পারে সে মতো দেখা যাচ্ছে আমি প্রস্তুতি নিতে পারবো আর কি। তো ভাইয়া ক্লাস কি আপনার রবি মঙ্গল বৃহস্পতি হবে নাকি? আহ আ- না, এই জন্যই আসলে আপনাদের কাছে মানে পরামর্শ চাওয়া। এখন কোন দিন কারোর যদি কোনো সমস্যা থাকে সেটাও বলতে পারেন, কারণ আমি প্রতিদিনই ফ্রি। এখন 3 দিন যে ক্লাসটা হবে, আপনারা যেদিনকে ভালো মনে করেন সেদিনকেই নিব। কারণ এখানে একটা বিষয় কি দেখেন, আমার উদ্দেশ্যটা কি, আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সঠিক জিনিসটা শিখায়ে সঠিক পথে নিয়ে যাওয়া, এবং আপনাদের সুবিধা অসুবিধা কি কি আছে সেগুলো কিন্তু দেখা। এজন্যই আপনাদের মতামতটাকে বেশি প্রাধান্য দেওয়া হবে। কিবার স্যার কি? শুক্রবার তো বন্ধের দিন। হ্যাঁ, আপনারা আপনাদের মতামত দেন, শুক্রবার দিয়ে আমি হলে তখন ভালো আমি সেই মতো হয় আমি না? টাইমটা শিডিউল করব। এবং যেহেতু অনেকেই আছে পার্ট টাইম জব করে বা সংসারে অনেক কাজ টাজ থাকে সন্ধ্যার পরে, সন্ধ্যার সময় কখন ওই ক্লাসটা সম্ভব হবে না বা দিনের বেলাতেও হবে না। তো এই রাত 9টার দিকে মনে হয় পারফেক্ট একটা টাইম। জি স্যার। স্যার, আমাদের কি এক্সট্রা কোনো বই কিনতে হবে? না না না, আপনাদের এক্সট্রা কোনো বই কিনতে হবে না, খাতা কিনতে হবে, খাতা। একটা খাতা কিনবেন। এই যে দেখেন, আমার কাছে একটা খাতা আছে। এই খাতা মানে এই কভার পেজটা কিন্তু অনেক মোটা, মানে কভার পেজটা কিন্তু অনেক মোটা, এবং এর ভিতরের পৃষ্ঠাগুলো মোটামুটি মোটা। এমন একটা খাতা আপনারা নিবেন। আমি যে প্রশ্নগুলা দেব সেই প্রশ্নগুলা এখানে সুন্দর করে এই খাতাতে উঠায় রাখবেন, নোট করে খাতাতে তুলে ফেলবেন। তাহলে আপনার প্রশ্নটা হারাবে না, পড়তে সুবিধা হবে যতদিন বইটা না পাচ্ছেন। স্যার, ধন্যবাদ আমরা যে স্যার। 8তম যে প্রশ্নটা ছিল, এই প্রশ্ন থেকে নাকি অনেক মানে কোশ্চেন, যারা মানে ভাইবাটা নিবে ওনাদের হাতে এই প্রশ্নটা থাকে। এই যে আমরা যে পরীক্ষাটা দিলাম এই প্রশ্ন সম্পর্কে স্যার আমাদের একটা ক্লাস দিবেন, হ্যাঁ অ্যান্সার সহ যেন আমরা। হ্যাঁ, তবে আহ, যে সবাইকেই যে সেই প্রশ্ন থেকে জিজ্ঞেস করবে বা সেখান থেকে আসবে, বিষয়টা কিন্তু এমন না। হুম, বিষয়টা কিন্তু এমন তারপর না। আমি করতে। আমি একটা রেফারেন্স আপনাদের দিতে পারি, সেটা হচ্ছে দৈনিক শিক্ষা যেটা আছে নিবন্ধন নিয়ে, তারা কিন্তু ভালো কাজ করে, এবং তারা প্রশংসার যোগ্য এই চ্যানেলটা। ওখানে কিন্তু যারা ভাইবা পরীক্ষা দিয়েছে তাদের লাইভ কিন্তু ভাইবার অভিজ্ঞতা কিন্তু তারা ভিডিও করে ছাড়ছে। একটু আপনারা দেখতে পারেন, ওখানে দু একটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কেমন প্রশ্ন হয়। তো এমন আসলে কি ধরনের প্রশ্ন আপনাকে পড়তে হবে বা কি বিষয় আসে, এই প্রশ্নগুলো সম্পূর্ণই আমার কাছে কালেক্ট করা আছে। আজকে যেহেতু আপনারা প্রথম ক্লাস করতেছেন, এই জন্য আপনাদের কাছে সবকিছু মানে কেমন কেমন হয়তো মনে হতে পারে যে কি পড়বো কি কি আছে, বা কিন্তু কয়েকদিন ক্লাস করার পরে প্রশ্নগুলো আমি যখন দিয়ে দিব বা যখন পড়বেন, তখন দেখবেন যে সবকিছু আপনাদের গোছানো হয়ে গেছে। এবং খুব মানে জি ভালো লাগবে, নিজের মনের কাছে একটা প্রশান্তি পাবেন যে আমি এখন মানে ভাইবার জন্য এখন আমি প্রিপেয়ার্ড। আমাকে এখন যদি ভাইবা নেওয়া হয়, তাহলে যেখান থেকে প্রশ্ন করুক না কেন আমি অ্যান্সার করে আসতে পারবো। মানে এই কোর্সটা যখন আপনার কমপ্লিট হবে তখন দেখবেন যে আপনার ভিতরে একটা কনফিডেন্স অটোমেটিক্যালি চলে আসবে। হ্যাঁ। জি তো স্যার। এই জন্য বলতেছি যে আপনারা আসলে এই মুহূর্তে ভর্তি হয়ে খুবই একটা মানে বুদ্ধিমানের কাজ করছেন, এবং খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন। অনেকেই আছে রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করবে, এবং রেজাল্টে দেখা যাচ্ছে হ্যাঁ রেজাল্টে তার আসছে, আসার পরে তখন অনেকে আছে যে কি পার করবো, পরীক্ষার দিন একটু দেখে টেখে যাবো নি। হ্যাঁ। তো এমন সিদ্ধান্ত নেয়, কিন্তু ওইভাবে ভাইবা ভালো হয় না। আরেকটা প্লাস পয়েন্ট হলো যে স্যার এখন তো 35 করার চিন্তা ভাবনা আছে, যাদের বয়স নেইও তাদেরও কিন্তু একটা সুযোগ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
তো এ, এখন বিষয় হচ্ছে আপনাদের, আমি সবসময় পজিটিভ চিন্তা করি, আমি কখনোই নেগেটিভ চিন্তা করি না। আপনি এটাই চিন্তা করবেন যে আমি লিখিততে টিকবো, 100% লিখিততে আমি টিকবো, এবং আমাকে ভাই ভাই অ্যাপিয়ার হতে হবে, এবং সেই মতোই আমি প্রস্তুতি নেব। কারণ এখন যদি জি মনের মধ্যে দুর্বলতা রাখেন যে রেজাল্ট আসবে কি আসবে না, আসবে কি আসবে না, এগুলো পড়তেছি, হ্যাঁ, তাহলে কিন্তু পড়া ভালো মতো হবে না। এই জন্য আপনাকে সবসময় মনে রাখতে হবে যে হ্যাঁ, আমি 100% পরীক্ষায় টিকবো, এবং এই মতোই জি স্যার। প্রস্তুতিটা গ্রহণ করতে হবে। এবং আমার পড়ানোর স্টাইল সিস্টেম সম্পূর্ণই ভিন্ন। লিখিত সময় যারা আমার ক্লাসটা করছে তারা ভালো মতোই আপনারা জানেন। আমি কিন্তু প্রশ্ন দিয়ে সেই প্রশ্ন কিন্তু হুবহু কিন্তু মুখস্থ করেছি, এবং বাচ্চাদের যেভাবে ধরে আমি কিন্তু সেভাবে প্রশ্ন ধরছি, এবং যারা পরীক্ষা দিছে জি তারা কিন্তু এর উপকারিতা কিন্তু পেয়েছে। তারা বুঝতে পারছে যে না, হ্যাঁ, এটাই সঠিক সিদ্ধান্ত ছিল, বা এটাই ভালো ছিল। আর যারা এই যে এই সিস্টেমটাকে পছন্দ করে নাই, বা মানে পড়া দেয় নাই, তারাই কিন্তু এই যে পিছিয়ে পড়ছে। তো আমার কাছে খুব ভালো লাগছে যে রিটেনে যারা আমার কোর্স করছেন তাদের ভিতরে অনেকে আপনারা কিন্তু আছেন এখানে, এবং আপনারা যারা আছেন তারা সবাই কিন্তু আমার কথা শুনছেন এবং আমার কথা মেনে চলছেন, দেখেই দেখেন আপনাদের পরীক্ষাটাও ভালো হয়েছে, এবং নিজের মনের কাছে একটা বল আছে বা শক্তি আছে যে না, আমার রেজাল্ট আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো এই জন্য একটা জিনিস কি, আমি যে এই জায়গাতে বসছি বা আপনাদের ক্লাস নিচ্ছি, মানে এখানে একটা জিনিস মানতে হবে যে একদম না জেনে কিন্তু আমি এখানে বসি নাই। কোনটা ভালো কোনটা খারাপ সেটা কিন্তু আমি মোটামুটি জানি। আর এখানে সিদ্ধান্তটাই হচ্ছে আসল জিনিস। আপনি ভুল সিদ্ধান্ত নিলেই আপনি পিছিয়ে যাবেন, সঠিক সিদ্ধান্ত নিলেই আগাবেন। তো ভাইয়া, লিখিত, আমি আসলে একটা জিনিস নিয়ে কনফিউশনে আছি। হ্যাঁ আমি বলেন। যে এক্সট্রা পরীক্ষা নিয়েছি, ওইটার তো কোনো নাম্বার আমি মানে মেইন খাতায় উঠাই নাই। এটা কি সমস্যা হবে? এটা মেজর কোনো সমস্যা হবে না, কারণ এটাও ওই যারা টিচার খাতা দেখে তো ওই অত দেখার সময় তাদের থাকে না। আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় সমস্যা হবে না। তবে এটা তারপরে হয় আমি কখন, তা ফেসবুক গ্রুপে দেখলাম মানে অসংখ্য স্টুডেন্ট এই ভুলটা করছে যে আমি না পরীক্ষার হলে খুঁজছিলাম যে এরকম কোনো লেখার জায়গা আছে কিনা। মানে আমরা যখন অনার্স মাস্টার্স এ পরীক্ষা দিছি তখন খাতার মেন খাতার পিছনে জায়গা থাকতো। তো খাতার নাম্বার থাকতো লুজ পেপারে, আমরা এগুলো লিখে দিয়ে আসতাম। তো এই পরীক্ষার মধ্যে দেখলাম যে নর্মাল লুজ পেপার দিছে, ওইরকম কিছু নাই। তারপরে আরেকটা হচ্ছে সেলাই করে নাই, স্টেপলার করছে খাতা। না অনেক সেক্ষেত্রে তো এটা ছিঁড়ে যাওয়ার এটা পসিবিলিটি আছে। না, এটা ডিপেন্ড করে আসলে প্রতিষ্ঠানের উপরে। হ্যাঁ, এক এক প্রতিষ্ঠানে আছে যে তারা স্টেপলার করে, আবার কিছু প্রতিষ্ঠান আছে তারা সেলাই করে। আবার সেলাই করে দেখা যাচ্ছে পরীক্ষার 1 ঘন্টা সময় থাকতেই তারা সেলাই করে যায়। হ্যাঁ, যারা অনেক ক্যান্ডিডেট আছে যাদের দেখা যাচ্ছে তারা বুঝতে পারে না আমার আসলে কয়টা লুজ পেপার লাগবে। আবার যারা টিচার গার্ডে থাকে তাদের আসলে বলে দেওয়া উচিত পরীক্ষা শেষ হওয়ার 5 মিনিট আগে বা 10 মিনিট আগে, তাদের কিন্তু বলে দেওয়া উচিত যে আপনারা অবশ্যই প্রথম পৃষ্ঠা, প্রথম যে ওএমআর শিট সহ যে খাতাটা, সেখানে কিন্তু লেখার অপশন থাকে, হ্যাঁ, যে কয়টা অতিরিক্ত পৃষ্ঠা নেওয়া হলো। তো টিচারদের আসলে বলে দেওয়া উচিত, তো এখানে টিচারদেরও আসলে ব্যর্থতা। আর এখানে এটা ক্লাসে টিচার কিছু বলে নাই, আর খাতার মধ্যে আমি আসলে জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না, এরকম কিছু লেখা ছিল না অতিরিক্ত, মানে উত্তরপত্রের সংখ্যা এরকম। না না, এটা হচ্ছে লেখা থাকে এটা প্রথমে, প্রথম যে খাতাটা দেয়, প্রথম যে খাতাটা দেয় যেখানে আপনাকে রোল নাম্বার, তারপরে ইয়েতে লেখা লাগে, ওখানেই প্রথম পৃষ্ঠা যেখান থেকে লেখা শুরু করেন ওর উপরেই লেখা থাকে যে অতিরিক্ত পৃষ্ঠা সংখ্যা, এমন কথা একটা লেখা থাকে আমার ওখানে। খাতাতে হয়তো বা তো ছিল, আমার খাতাতে তো ছিল, আমি ফিল আপ করেছি স্যার। শুধু আপনার খাতায় না, যারা পরীক্ষা দিচ্ছে 18তম নিবন্ধন সবার খাতাতেই ওই লেখাটাই আছে। বলতেছে সেজন্যই হয়তো বা বলতেছি। একটা অতিরিক্ত মানে স্নায়ু চাপার কারণে আমি আপনি এটা খেয়াল আপনি করি হয়তো, নাই। হ্যাঁ হয়তো আপনার ওটা খেয়াল করেন নাই। তবে এটা কোনো মেজর সমস্যা হবে না। হ্যাঁ, যে টিচার খাতা দেখবে এখানে সমস্যাটা হয় কখন, আহ, মনে করেন হয়তো লেখা নাই, কিন্তু অতিরিক্ত খাতায় যে লেখাটা থাকে সেটা যদি হাতের লেখা যদি 2 রকম হয়, তাহলে এখানে সন্দেহ কাজ করে। যখন হাতের লেখা একরকম হবে ও এটা সমস্যা করে না। এটা নিয়ে টেনশনের আচ্ছা, কোনো এটা নিয়ে একটু কারণ নেই।
এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে। আজকে কি স্যার পড়া দিয়ে দিবেন না? পড়া আমি এইভাবে লাইভে আপনাদের যদি এখন পড়া বলি বা দিয়ে দিই, তাহলে এভাবে আপনারা বুঝতে পারবেন না নে। আমি গ্রুপে দিয়ে দিব আপনি পড়াগুলা। স্যার মানে বলছি যে গ্রুপে দিয়ে দিবেন তো, তাই না হ্যাঁ হ্যাঁ, স্যার? গ্রুপে গ্রুপে পড়া দিয়ে দিব। আমি প্রথমেই গ্রামার দিয়ে শুরু করব। হুম। এবং গুরুত্ব জি স্যার। সহকারে প্রশ্ন কিন্তু গুলা পড়তে হবে। আমার আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড, ঠিক আছে, তাকে এই যে ভাইবা পরীক্ষাতে জিজ্ঞেস করছিল যে হোয়াট ইজ সেমি ভাওয়েল, সেমি ভাওয়েল কাকে বলে, এই ডেফিনেশন তাকে জিজ্ঞেস করছিল যে সেমি ভাওয়েল কাকে বলে বলো। তারপর জিজ্ঞেস করছিল যে সেমি ভাওয়েল কোনগুলো। জি স্যার। সে কিন্তু কলেজের পরীক্ষা আছে দিয়েছিল এবং কলেজের ভাইবা দিতে গিয়েছিল, কিন্তু সে বুঝতে পারে নাই যে এমন একটা প্রশ্ন তাকে করবে, এবং খুব কমন একটা প্রশ্ন জিনিস, কিন্তু তার সেই মুহূর্তে মনে ছিল না বা ভুলে গেছিল যে আসলে সেমিভাইলটা ইয়েটা সংজ্ঞাটা, ডেফিনেশন যখন জিজ্ঞেস করবে তখন আপনার না পড়া থাকলে হুট করে কিন্তু ডেফিনেশন কিন্তু আপনি বলতে পারবেন না। জি স্যার। এই একটা। আর ট্রান্সলেশন কিন্তু অনেক পরিমাণ ধরে, এবং ট্রান্সলেশন এমন এমন ট্রান্সলেশন ধরবে, হ্যাঁ, যেগুলো আসলে ওই টেন্স পড়ে যে ট্রান্সলেশন আমরা শিখছি ওটার মধ্যে থাকবে না কিন্তু। এই জন্য ট্রান্সলেশনটা, আর বিশেষ করে পার্টস অফ স্পিচ, একটা সেন্টেন্স ধরবে, ধরে বলবে যে এটা কোন পার্টস অফ স্পিচ, একটা ওয়ার্ড বলবে যে হ্যাঁ এটা কোন পার্টস অফ স্পিচে আছে বলেন, এই সেন্টেন্সে এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করতেছে বলেন। দেখা যাচ্ছে আপনি বললেন, বলার পরে দেখা যাচ্ছে ওই পার্টস অফ স্পিচে দেখা যাচ্ছে অন্য একটা ফর্ম বলবে, হয়তো দেখা যাচ্ছে অ্যাডজেক্টিভে আছে, বলবে যে এটার অ্যাডভার্ব কি, অথবা এটার ভার্ব ফর্ম কি বলেন। আবার কারেকশন আছে, দেখা যাচ্ছে একটা সেন্টেন্স বলবে, বলে বলবে এই সেন্টেন্সটা কি ঠিক আছে নাকি এই সেন্টেন্সটা ভুল আছে, যদি ভুল থাকে তাহলে কোথায় ভুল আছে সেন্টেন্সটাতে। এবং গ্রামাটিক্যাল আইটেমও ধরে। আসে। জি। বলছি যে স্যার শব্দ বাক্য থেকেও কি প্রশ্ন আসে? হ্যাঁ প্রবাদ বাক্য যে আছে না স্যার, ইংলিশের প্রবাদ বাক্য, হ্যাঁ, প্রবাদ ওইখান থেকেও থেকে ধরে, তবে প্রবাদ থেকে একটু কমই ধরে আর কি। প্রবাদ থেকে কমই ধরে, তবে প্রবাদ থেকেও ধরে আর কি। কমন যে প্রবাদ গুলো আছে সেই প্রবাদ গুলো কিছু পড়ে যেতে হবে এই জন্য। তো ভাইয়া লাকের উপর ডিপেন্ড করে সবকিছু, হ্যাঁ, কনসেপ্টটা লাখের ক্লিয়ার করে নিয়ে যাইতে হবে কি। না, একটা বিষয় কি, লাখের উপর ডিমান্ড করে বলে এখন মনে করেন আপনি আহ, কোনো পড়ায় পড়ে গেলেন না, এ যাবো যা পড়ছেন ওই ওই পর্যন্ত রেখে ওইভাবে আপনি ভাইবা দিতে গিয়েছেন, তাহলে কিন্তু ওখানে আপনার ভাইবা খারাপ হবে নিশ্চিত। আর আপনাকে জি আপনি ভাইয়া। আপনি যখন এই যে আমি যেই মানে ক্লাস, আমার যেই ইয়েটা, যে যে টপিকস গুলো আমি পড়াবো, এইগুলা যদি আপনি কমপ্লিট করে যান, তাহলে দেখবেন যে আপনার মনের ভিতরে একটা ইয়ে কাজ করবে, কিন্তু কনফিডেন্স কাজ করবে। লেভেল গ্রো করবে আর কি। হ্যাঁ, যে না, মোটামুটি যেখান থেকে প্রশ্ন করবো মোটামুটি আপনি অ্যান্সার কিন্তু করতে পারবেন। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। কারণ এখানে মনে করেন গ্রামাটিক্যাল যত আইটেম আছে, প্রত্যেকটা ডেফিনেশন যখন আপনি মুখস্থ থাকবে, আমার এই যে বইটা, এই যে এটা হয়তো দেখতে পাচ্ছেন কিনা, এখানে দেওয়া দেওয়া আছে, এখানে দেখেন ফার্স্ট যে প্রশ্নটা জি দেওয়া ভাইয়া। আছে যে হোয়াট ইজ কল্ড ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ কি, গিভ এক্সাম্পল। তারপর আছে পরেরটা, হোয়াট ইজ কল্ড গ্রামার। তারপরে হাউ মেনি ব্রাঞ্চেস আর দেয়ার ইন ইংলিশ গ্রামার অ্যান্ড হোয়াট আর দে। থার্ড যে কোশ্চেন, হোয়াট ইজ কল্ড লেটার। এভাবে মনে করেন টোটাল আমার এখানে প্রশ্ন আছে হচ্ছে প্রায় 70টার মতো প্রশ্ন অলরেডি কিন্তু আমার এখানে আছে। 70টা প্রশ্ন অলরেডি আমার এখানে শুধুমাত্র গ্রামারের উপরে, শুধু ডেফিনেশন, এই ডেফিনেশনই 70টা আছে, ডেফিনেশন এর ক্লাসিফিকেশন সহ। এ- 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 এটাই হয়তো এর সাথে আর কিছু অল্প, হয়তো 8-10টা হয়তো অ্যাড হতে পারে। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো আছে এর ভিতর, এর বাইরে থেকে প্রশ্ন করবে না। গ্রামার থেকে ডেফিনেশন বা ক্লাসিফিকেশন যখন প্রশ্ন করবে তখন এর ভিতরেই করবে। আর এইগুলা যখন আপনার পড়া থাকবে বা জানা থাকবে তখন আর কোনো ইয়ে করবে না। তারপর আরেকটা আমি কিন্তু ইয়ে দেখলাম, ওই দৈনিক শিক্ষাতে আমি দেখলাম যে তাকে জিজ্ঞেস করছে
যে হোয়াট ইজ প্রিপোজিশন, প্রিপোজিশনের সংজ্ঞা জিজ্ঞেস করছে। হ্যাঁ, তো এই সংজ্ঞাগুলা কিন্তু বেশি পরিমাণ জিজ্ঞেস করে। আবার অনেক সময় হয় কি আপনার হচ্ছে ইয়ে দেয়, ন্যারেশন চেঞ্জ করতে দেয়, তারপর ভয়েস চেঞ্জ করতে দেয়, আর সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এখান থেকে কিন্তু পরিবর্তন করতে দেয়। এই জন্য আমরা এই সবগুলাই কিন্তু আমরা শিখবো। হ্যাঁ, এই সবগুলা যদি আমাদের জানা থাকে, মোটামুটি গ্রামার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আর লিটারেচার যখন পড়বো তখন কিন্তু গল্পের থিমটা কিন্তু আমাদের জানা থাকতে হবে, ক্যারেক্টার লিস্টটা জানা থাকতে হবে, এটা কি ধরনের লেখা সেটা জানা থাকতে হবে। তারপরে লিখিত কোর্স যারা করছেন সেখানে কিন্তু আমার সহজ আইটেম দেওয়া আছে, কিন্তু সহজ উপায়, মানে এজ এ রাইটার, এদের মনে রাখার যে উপায়। আপনাকে ধরবে যে হচ্ছে আহ, বলবে যে আপনার প্রিয় একজন কবির নাম বলেন, আপনি দেখা যাচ্ছে একটা কবির নাম বললেন, তখন তো আপনাকে জিজ্ঞেস করবে যে হ্যাঁ এই কবি হচ্ছে কোন পিরিয়ডের কবি, বা এই কবির একটা কবিতা বলেন আপনি, একটা কবিতা তখন আপনাকে রিসাইট করতে দেবে। হ্যাঁ, তারপরে মানে যে কবি আপনি পছন্দের তালিকায় রাখছেন ওখান থেকে দেখা যাচ্ছে একটা কবিতা থেকে একটা লাইন দিয়ে বলবে যে হ্যাঁ এটা কি, এটা কি ধরনের লেখা, বা এখানে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, বা কি বিষয় এখানে বর্ণনা করা হয়েছে বলেন। একটা শেষ হোক, পরে গেছি। হুম। ভালো ভালোই বসে যাও। তো এই জন্য আমাদের সব ধরনেরই প্রস্তুতি নিতে হবে। আর এখানে যতগুলা যে সিলেবাসটা ভাইবার জন্য আছে আর কি, আর যেভাবে আমি কোর্স প্ল্যানটা সাজাইছি সেটা কিন্তু অনেকে মনে করবে যে রেজাল্টের পরে যে সময়টা পাবো এর ভিতরে কমপ্লিট হবে, কিন্তু আসলে না, কমপ্লিট এর ভিতরে হওয়া সম্ভব না, অনেক আগে থেকেই পড়া শুরু করতে হবে। আর যেহেতু আমরা তিন জি দিন ভাই, আমরা আগে থেকে কমপ্লিট করে রাখবো ভাইয়া, তারপরে যখন রেজাল্ট হয়ে যাবে তারপরে তার সময় কিছুটা দিন পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তো আমরা রিভিশন করব, রেজাল্টের পরে যে সময়টুকু পাবো আমরা সেই সময়টুকু আমরা রিভিশন করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্পোকেনটাই মেইন সমস্যা। মানে হ্যাঁ, অনেক কিছু ভিতরে থাকলো, এটা এক্সপ্রেস করার যে এবিলিটি ওইটা ভাইভাতে থাকে না। মাস্টার্সে যখন ভাইভা ফেস করছি তখন এই জিনিসটা বুঝতে পারছি। হ্যাঁ, মানে জিজ্ঞেস করছে, কিন্তু এক্সপ্রেস কিভাবে করবো এটা ইনস্ট্যান্টলি, মানে খুব কঠিন ব্যাপার, আমি একটা তো জড়তা কাজ আ- করে। আমি তো আপনি আমি যে এই যে ভাইবার যে আমি কোর্স করাবো এই যে সার্কুলারটা আমি দিয়েছিলাম আমার ভিডিওতে, কিন্তু আমি এই কথাটাই কিন্তু আমি হাইলাইট করছি যে আমরা ইংলিশের স্টুডেন্ট যারা আছি, কারণ আমাদের সবার স্পিকিং এ বেশিরভাগ আমার যেটা মনে হয় আর কি 95% স্টুডেন্টের স্পিকিং এ সমস্যা। আর এই সমস্যাটা হওয়ার কারণ আছে, কারণটা কি, কারণ আমরা আসলে যেই এনভায়রনমেন্টের মধ্যে আছি সবসময় আমাদের বাংলা কথা বলা লাগে। আর ইংলিশ হ্যাঁ, যেহেতু এটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, এখানে প্রত্যেকটা ওয়ার্ড এখানে মেমোরাইজ থাকা লাগবে বা প্র্যাকটিস থাকা লাগবে। হ্যাঁ, এই আর প্র্যাকটিস আমরা নাই। লিখতে গেলে তো দেখা যায় যে মানে পেজের পর পেজ লিখতে পারি ফ্রি হ্যান্ড রাইটিং, যেহেতু ইংলিশে হ্যাঁ, পড়ছি, কিন্তু বলার ক্ষেত্রে কিন্তু আসে না। আসে না, বলার ক্ষেত্রে আসবে না। আবার ভাইবা বোর্ডে যখন টিচারদের সামনে আপনি যখন থাকবেন তখন কিন্তু হচ্ছে ইয়ে কাজ করবে, নার্ভাসনেস একটা কিন্তু থাকবে, কাজ করবে, তখন জানা জিনিসও কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, হুম। ওই যেমনটা হয়েছিল যে রিটেনে রিটেনে যে কোর্স করানোর সময় আমি বারবার একটা কথা বলছিলাম যে আপনারা হচ্ছে পড়াগুলো মুখস্থ করেন, মুখস্থ করে রাখেন, মুখস্থ হুবহু যদি মুখস্থ থাকেও তারপরেও কিন্তু আপনার পরীক্ষার খাতায় লিখতে পারবেন না হুবহু, ওর ভিতরে ভুলে যাবেন। ওনারা কিছু কিছু লাইন পণ্ডিত, ছুট পয়েন্ট ছুটবো। হ্যাঁ কিছু কিছু এর ভেতর পণ্ডিত ছিল যে না এটা কি পড়বো, এটা তো বানায় টানে লেখা যায়, কিন্তু আসলে যেই সময়টা পাওয়া যায় ওই সময় আসলে বানায় লিখে কমপ্লিট করা যায় না। আবার অনেকেই আছে এই যে ভাইবার সময়তেও এই এই মানে প্ল্যানটাই করবে যে না ও যেখান থেকে ধরুক এটা স্পিকিং তো পারি মোটামুটি, ওখান থেকে বানায় টানাই সংজ্ঞা টঙ্গা বলে দেবো, কিন্তু আসলে তখন এটা ওই কোষে মুহূর্তে বানায় লিখতে গেলে তো এটা চিন্তা করতেই কত সময় লাগে। হ্যাঁ আর হ্যাঁ, মানে পরীক্ষা যে দিলাম, রিটেন পরীক্ষার মধ্যে যে অল্প সময় পাওয়া যায় 3 ঘন্টার মধ্যে আসলে সবগুলো প্রশ্ন খুব সুন্দরভাবে গুছায় লেখা, টাইম মেনটেন করে, এটা অনেক কঠিন ব্যাপার। আগে আপনি থেকে খুব মানে প্র্যাকটিস না থাকলে এটা। আর আপনি যে পরীক্ষাগুলো নিছেন এটা তো অনেক মানে হেল্পফুল ছিল আমাদের জন্য, যে পরীক্ষাগুলো দিছি, হ্যাঁ আপনার আমি কাছে ব্রড কোশ্চেনের যে পরীক্ষাগুলো দিছি। আমি যে রিটেন কোর্সটা করাইছিলাম সেটা সম্পূর্ণ ইউনিক একটা কোর্স ছিল। এই কোর্সটা যে গুরুত্ব সহকারে করছে বা আমাকে মানে আমার কথাগুলা যে মানছে তারই কিন্তু পরীক্ষা ভালো হয়েছে।
হ্যাঁ, আর যে দেখা যাচ্ছে অবহেলা করছে বা গুরুত্ব দেয় না না কি পড়াছে কি পড়ছি, তারাই কিন্তু ধরা খেয়েছে। তারাও দেখবেন যে পিছায় পিছায় গেছে, ঝরে পড়বে। এবং পরবর্তী যখন আমি 19তম জন্য সার্কুলারটা দিব, এবং দেখবেন যে যারা 18তমতে ভর্তি হয়েছিল ফেল করছে, তারা দৌড়ায় আসে 19তমতে আগে ভর্তি হবে। কারণ তারা এখন ভুলটা বুঝতে পারবে যে না, স্যার যে এই কথাগুলো বলছিল এই কথাগুলো রিয়েল ছিল, আমরা আমরা মানি নাই, যার কারণে আমরা ফেল করছি। 18তমতে আমরা ঠিকই নাই। এবার 19তমতে আমরা সেই কথাগুলো মানবো, শুনবো, এরপরে 19তমতে আমরা টিকবো। হ্যাঁ, এবং আমি বিশ্বাস করি যে হ্যাঁ, তারা আসবে 100%। তো আচ্ছা এখন ভাইয়া, বলেন। একটা বিষয় সম্পর্কে জানি। হ্যাঁ হ্যাঁ, বলেন তো। ভাইয়া, আমি ভাই যে ওই 2টা পেজ লেখার পরে 3rd নম্বর পেজে গিয়ে ভাইয়া এক কাজ হয়েছে, একটা প্রশ্ন ভুল লিখছিলাম, এক টান দিয়ে কেটে পরে পেজ থেকে লেখা শুরু করছি। প্রবলেম হয় ভাইয়া? না, এতে এতে সমস্যা নেই। এক টান দিয়ে কাটলে আর তার সমস্যা নেই। আর এক টান দিয়ে তো কেটেই দিয়েছেন আপনি। যে টিচার খাতা দিচ্ছে সে তো বুঝতে পারছে যে হ্যাঁ, এটা ভুল বা এটা কেটে দিয়েছে। এতে সমস্যা নেই। আর আমার হচ্ছে লাস্টের ব্রড কোশ্চেনটা মানে একটু ছোট হয়ে গেছে। আমি 4 পেজ আপনার লিখতে পারছিলাম লাস্টের ব্রড কোশ্চেনটা, তবে আমি মানে এটা ফিনিশিং করছি এরকম, মানে কোশ্চেনটা দেখে এরকম মনে হবে না যে এটা অর্ধেক লেখা। আমি ইন্ট্রোডাকশনে লিখছি, তারপরে হচ্ছে মেইন পয়েন্ট যেটা জর্জ বার্নার্ড শো থেকে যে কোশ্চেনটা আসছে আর কি, পয়েন্ট 4টা পয়েন্ট দিছি, তারপরে কনক্লুশনে দিছি ছোট ছোট লিখছি, কিন্তু আমি কোশ্চেনটা ফিনিশিং দিছি। সেক্ষেত্রে এটা কি নাম্বার কি পাবো না? আপনি তো তাও হচ্ছে কতগুলা পৃষ্ঠায় লিখে আসতে পারছেন। অনেকের সাথে খোঁজ নিয়ে দেখেন যে ওরা ওই মানে 4 নম্বর প্রশ্ন ওরা লিখতেই পারে নাই কেউ। শেষের প্রশ্ন একটা বাদ রেখেই চলে আসছে, শুধু কোনো রকম ক্লাস করে চলে আসছে। সেই হিসেবে আপনি যথেষ্ট আর লিখছেন। এবং বাকিগুলো লিখতে পারছি, বাকিগুলো 5.5 বা 6 পেজও হয়েছে কোনোটা। এক পেজে আমি 13 লাইন, 13 লাইন বা 14 লাইন হয় আমার এক পেজে। মানে অনেক বেশি বড় বড় করে যে লিখি বা ফাঁক ফাঁক করে এরকমও না। আপু, ওই যে আপনি প্রথমে একটা কথা বললেন না যে প্রথম দিকে আপনার হচ্ছে সিলেবাসটা অনেক বড় মনে হচ্ছিল, পরে সিলেবাসটা শর্ট হয়ে গেল এবং সহজ মনে হলো। তো বিষয় হচ্ছে যারা আসলে হ্যাঁ, যারা কোর্স করে নাই, তাদের জন্য কিন্তু তারাও তো পরীক্ষা দিয়েছে। তো তাদের জন্য বিষয়গুলো কিন্তু কমন জটিল ছিল, এবং পরীক্ষাও কিন্তু তাদের যে খুব ভালো হয়েছে এমনটা না, তাদের এমন ভালো হয়নি। হ্যাঁ, তো সেই হিসাবে আপনার পরীক্ষা যথেষ্ট ভালো হয়েছে এবং আমার বিশ্বাস আপনার রেজাল্ট আসবে। আর একটা জিনিস কি, ইনশাল্লাহ। আমি দেখেন একই প্রশ্ন কিন্তু অনেকবার রিভিশন করাইছি, অনেকবার করাইছি, প্র্যাকটিস করাইছি, হ্যাঁ, সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, ভিডিও দিয়েছি। হ্যাঁ, বারবার একই জিনিস করানোর কারণে দেখা যাচ্ছে বিষয়গুলো আপনাদের কাছে খুব সহজ হয়ে গেছে। বিশেষ করে জর্জ বার্নার্ড শো, তারপরে হচ্ছে আপনার জোনাথন সুইফট, এই জিনিসগুলো তো আপনি অনেক ইম্পর্টেন্ট দিছেন। হ্যাঁ। আচ্ছা, বিষয় হচ্ছে এখন দেখেন আমরা হচ্ছে 9টার দিকে লাইভটা শুরু করছিলাম, এখন 9টা 40 বাজে। হ্যাঁ, অলরেডি কিন্তু এই 40 মিনিট কিভাবে চলে গেল। আর হয়তো 5-7 মিনিটের মধ্যে এটা বন্ধ হয়ে যেতে পারে। তো আমরা একটু কনক্লুশনে আসি, নাহলে হুট করে কিন্তু এই লাইভ চলাকালীন আবার কেটে যাবে। তো সেটা হচ্ছে আমি প্রশ্ন আপনাদের কয়টা করে দেবো তাই বলেন প্রত্যেক দিন? স্যার প্রতিদিন দিবেন নাকি মানে একবারেই দিবেন, যে যাতে সামনের শুক্রবারে পড়া দিতে পারি, এরকম কি, নাকি প্রতিদিন দিবেন স্যার? না আপনারা ভাইয়া, শুনেন। একবারে দিলে ভাড়া না না না, একবারে দিলে ভাইয়া একটু মানে দেখতে ইয়া লাগে। না না না, ওইভাবে আমি ওইভাবে দেবো না, ওইভাবে দেবো না। যেহেতু একদিন পর পর ক্লাস হবে ভাইয়া আজকে, যেটা যেহেতু আজকে আজকে কি বার? আমার মনে হয় প্রতিদিনের পর প্রতিদিন দিবেন, আর আমরা ঠিক রাখবো নেক্সট ক্লাসে পড়াটা নিবেন, এটা ভালো হবে। আমি স্যার আপনাদের প্রতিদিনের পরে প্রতিদিন দিবেন। ভাইয়া আচ্ছা, যা দিবেন সেই